শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আবার অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়ব এবং তৃতীয় অধ্যায়ের বন্ধন বিষয়টা পড়ব। আমরা ক্লাসে যখন ক্লাস নিই, ব্ল্যাকবোর্ড ওয়ালের সাথে, এই যে হোয়াইট বোর্ডটা এই ওয়ালের সাথে এখানে যুক্ত করা আছে। কিভাবে যুক্ত করা আছে? যে সেখানে আমরা কোনো পেরেক বা কোনো দড়ি দিয়ে বেঁধে দিই, এমনি তো থাকে না। এমনি ওয়ালে রাখলে কি হোয়াইট বোর্ড থাকবে না। তাহলে সেটা থাকার জন্য আমাদেরকে একটা বন্ধন দিতে হয়, গিট দিতে হবে, অর্থাৎ তোমাদের ওই গ্রাম্য ভাষায় যেটা বলা হয় বাঁধা। তো অনুরূপভাবে আমরা কোনো অণুতে যখন পরমাণুগুলো আসে, একটা অণুতে অনেক পরমাণু থাকে, যেমন দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে অনেকগুলো পরমাণু আছে, হাইড্রোজেন আছে দুইটা, সালফার একটা, অক্সিজেন চারটা। তাহলে এটা কি একটা বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত আছে। তাহলে বন্ধনের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোনো অণুতে পরমাণুগুলো যে শক্তির সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে বন্ধন বা রাসায়নিক বন্ধন। আমরা 3 প্রকার বন্ধন নিয়ে আজকে আলোচনা করব: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন। তা আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন তোমরা কথাতেই বুঝতে পারছো যে আয়নিক বন্ধন মানে এখানে আয়ন তৈরি হতে হবে। আয়ন তৈরি না হলে বন্ধন হবে না। আর আয়ন তৈরি হওয়ার জন্য আমাদের ধাতু এবং অধাতব পরমাণুর প্রয়োজন হয়, অর্থাৎ আয়নিক বন্ধনে ধাতব এবং অধাতব পরমাণুর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়। এই ক্ষেত্রে ধাতব পরমাণু কি করে? ইলেকট্রন, তার বহিস্থ স্তরের যে ইলেকট্রন, যোজ্যতা স্তরের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে এবং অধাতব পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে দুইজনই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। এইভাবে তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনটাই আয়নিক বন্ধন। দেখো, আমরা সোডিয়াম ক্লোরাইড এখানে লিখে রাখছি যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম একটা ধাতব পরমাণু এবং ক্লোরিন হচ্ছে অধাতব পরমাণু। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটা বন্ধন আছে। দেখো, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটা বন্ধন আছে, এই বন্ধনটাই হচ্ছে আয়নিক বন্ধন। সোডিয়াম 11, পারমাণবিক সংখ্যা 11। দেখো 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ বাইরের স্তরে একটা ইলেকট্রন আছে সোডিয়াম, অর্থাৎ এই ইলেকট্রনটা সোডিয়াম ত্যাগ করবে। ত্যাগ করার পরে এটা কি হবে? সোডিয়াম আয়নে পরিণত হবে, তাই না? এখন ক্লোরিন কি করবে? ক্লোরিন পরমাণুটা সেই ইলেকট্রন গ্রহণ করবে। করার পরে কি হবে? ক্লোরিন মাইনাস চার্জ পরিণত হবে, তাই না? এখন পজিটিভ এবং নেগেটিভ, এটা হয়েছে পজিটিভ এবং এটা হয়েছে নেগেটিভ। এখন পজিটিভ এবং নেগেটিভ চার্জ যখন এক জায়গায় হবে তখন তারা কি করবে? আকর্ষণ করে আমাদের নতুন একটা অণু তৈরি করবে। এখানে ক্লোরিন আসলে একটা গ্যাসিয়াস পরমাণু, সেটা Cl2 হিসাবে থাকে। তাহলে এখানেও 2 দেব, এখানেও 2 দেব। ইলেকট্রন সমতা করার জন্য আমরা এখানে 2 দিই, এখানে 2 দিই, এখানে 2 দিই, তাই না? এখন এটা আমরা যোগ করে দেখো। তাহলে দেখো মূল বিক্রিয়াটা কি হচ্ছে? 2টা সোডিয়াম প্লাস Cl2, ইলেকট্রন সমান, আমরা কেটে দিতে পারি। তাহলে সমান সমান 2 Na সোডিয়াম আয়ন ইনটু ক্লোরাইড আয়ন। অর্থাৎ এখন এই নেগেটিভ এবং পজিটিভ চার্জ এইভাবে না থেকে কি হবে? 2NaCl, এখানে কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, যৌগ তৈরি হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। অর্থাৎ আমরা আসল বিক্রিয়াটা এরকম দেখতে পাই। এই ক্ষেত্রে কি করেছে? দেখো, সোডিয়াম ইলেকট্রন দান করেছে। আমরা বলেছি ধাতব পরমাণু ইলেকট্রন দান করবে। দেখো, এখানে সোডিয়াম ইলেকট্রন দান করেছে, করে সোডিয়াম আয়ন তৈরি করেছে। আর ক্লোরিন অধাতব পরমাণু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। দেখো, এখানে ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে, সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে ক্লোরাইড আয়ন তৈরি করেছে। এইভাবে ওদের মধ্যে কি, সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আদান এবং প্রদানের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। সুতরাং এই বন্ধনটা একটা আয়নিক বন্ধন। এবার আমরা যাই সমযোজী বন্ধন, তাই না? নিশ্চয়ই তোমরা তাহলে বুঝলে যে আয়নিক বন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে। এখন সমযোজী বন্ধন, আয়নিক বন্ধনটা আমরা বললাম ধাতব এবং অধাতব পরমাণু মিলে তৈরি হবে। সমযোজী বন্ধন কিন্তু এরকম না। সমযোজী বন্ধনটা তোমার
ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তৈরি হবে, অর্থাৎ দুটা অধত পরমাণু কি করবে, ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি হবে। যেমন মিথেন, দেখো এখানে দুটাই অধত পরমাণু, মিথেন এখানে দুটাই অধত পরমাণু। এখন কার্বন দেখো, কার্বন যৌগিক স্তরে 6টা ইলেকট্রন আছে, 1s2 2s2 2px 2py 2pz, তাই না? এখন দেখো এখানে 6টার মধ্যে 2 4 5 6 এখানে ইলেকট্রন নাই, কিন্তু আমাদের 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন, অর্থাৎ মিথেনটা বন্ধন যখন তৈরি করবে তখন দেখো এরকম অবস্থায় থাকবে, অর্থাৎ 4টা হাইড্রোজেনের সাথে একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার জন্য কার্বন পরমাণুর বিজোড়া ইলেকট্রন, অর্থাৎ বন্ধন ইলেকট্রন 4টা থাকতে হবে, তাছাড়া হবে না। সেই জন্য কার্বন পরমাণুকে আমরা যদি এক্সাইটেড করি বা উত্তেজিত করি তাহলে অবস্থা কি হবে, দেখো 1 2px 1 2py 1 2pz 1, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বহিস্থ স্তরে এতটুকু আমরা 4টা বিজোড় ইলেকট্রন পেয়ে গেছি, কিন্তু হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, জানো তো হাইড্রোজেন একটা থাকে 1s1 হিসাবে, এরকম, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন আছে। এখন তাহলে কার্বন কি করবে, কার্বন দেখো চারপাশে 4টা ইলেকট্রন বেজোড় অবস্থায় খেয়ে গেছে, দেখো 1 2 3 4টা হাইড্রোজেনের সাথে আমরা এইভাবে বন্ধন বানাতে পারি, অর্থাৎ 4টা হাইড্রোজেন, মিথেনে তো 4টা হাইড্রোজেন আছে, এই এরকম বন্ধন তৈরি হয়ে গেছে। এখন আমরা আয়নিক বন্ধনে বললাম যে ধাতব পরমাণু ইলেকট্রন দেবে এবং অধাতব পরমাণু সেই ইলেকট্রন নিয়ে দুইজন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করবে। সমযোজী বন্ধন কিন্তু এরকম না, সমযোজী বন্ধন দুইটা অধাতব পরমাণুর মধ্যে হয় এবং তারা ইলেকট্রন শেয়ার করে, একবার দেবে একবার নেবে। এখানে দেখো হাইড্রোজেন কার্বনকে অক্টেট পূর্ণ করার জন্য, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করানোর জন্য 4টা কার্বন 4টা হাইড্রোজেন 4টা কার্বনকে ইলেকট্রন একবার দিয়ে দিয়েছে। তাহলে কার্বনের কত হলো দেখো, 6 আর 4টা হাইড্রোজেন থেকে 4টা হয়ে যাবে, তাহলে 6 আর 4 10টা হয়ে গেছে। তাহলে কার্বন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করে ফেলেছে। হাইড্রোজেন কি করবে, এবার কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিবে, অর্থাৎ প্রতিটা হাইড্রোজেন যদি কার্বনের কাছ থেকে একটা করে ইলেকট্রন নাই বাহিরের স্তরে, তাহলে 2টা করে ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ এটাও হিলিয়ামের কাঠামো অর্জন করছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে এই ক্ষেত্রে যে বন্ধনটা আছে সেই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। এবার সন্নিবেশ বন্ধনটা কি সেটা আমরা দেখি। সন্নিবেশ বন্ধনটা এক প্রকারের সমযোজী বন্ধনই, কিন্তু সেখানে তোমার জোড়া ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ঘটে থাকে। এখন সন্নিবেশ বন্ধনের একটা মজা হচ্ছে যে সেখানে কিছুটা আয়নিক এবং সমযোজী দুই প্রকারের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, অর্থাৎ আয়নিক যৌগের মতো এটা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, তবে পরিমাণে কম, আর সমযোজী বন্ধনের মতো এটা অনেক টাইমে কাজ করতে করে। এখন দেখো অ্যামোনিয়াম আয়ন এই একটা যৌগ, এই ক্ষেত্রে নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, দেখো, আর নাইট্রোজেনের 2টা লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে অ্যামোনিয়াম আয়নের কি হয়ে গেছে, 4টা হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে এবং তাদের ইলেকট্রন আছে, কিন্তু আরেকটা হাইড্রোজেনে এটা থেকে ইলেকট্রন নাই। এখন নাইট্রোজেন যদি হাইড্রোজেনের সাথে বন্ধন করতে চায়, 2টা ইলেকট্রন ছাড়া বন্ধন তৈরি হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রোজেনকে তার লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দিতে হবে, অর্থাৎ এই দিকে দিতে হবে, তাছাড়া বন্ধন তৈরি হবে না। অর্থাৎ অ্যামোনিয়াম বন্ধন তৈরি হওয়ার জন্য দেখো তাহলে কি অবস্থা হচ্ছে, নাইট্রোজেন 3টা হাইড্রোজেন এইভাবে আছে, তাই না, আর একটা হাইড্রোজেনকে ইলেকট্রন 2টা দিয়ে দিল, দিয়ে চার্জটা আমরা এখানে দিয়ে দিই, তাই না। তাহলে অ্যামোনিয়াম আয়নে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই 3টা হাইড্রোজেনের সাথে যে বন্ধন করছে নাইট্রোজেন, সেই 3টা বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন, আর যে হাইড্রোজেনের ইলেকট্রন নাই, পজিটিভ অবস্থায় আছে, সেটাকে
দুটা ইলেকট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনকে আমরা এরো দিয়ে দেখাইতে পারি। এটা আমরা খেয়াল করব। এখন কিছু কিছু যৌগ আছে যে যৌগগুলোতে তোমার একসাথেও থাকতে পারে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডই হতে পারে। যে এখানে অ্যামোনিয়াম নামে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড যদি লিখি, তাহলে দেখো এটা অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল। এই অ্যামোনিয়াম আয়নটা এখানে ক্লোরাইড, এখানে অ্যামোনিয়াম আয়ন আছে, এখানে কি কি আছে? NH4 অ্যামোনিয়াম আয়ন আর প্লাস ক্লোরাইড আয়ন আছে, তাই না? এখন এই অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল, সেটাই ক্লোরিন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড হতে পারে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে আমরা দেখতে পাই, দেখো আমরা আরেকটু পরিষ্কারভাবে দেখি যে অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কি কি বন্ধন আছে। তিন প্রকারের বন্ধনই আমরা দেখতে পাবো। যে একটা নাইট্রোজেন এবং তিনটা হাইড্রোজেন, এখানে তিনটা সমযোজী, তিনটা কি দেখতে পেলাম? তিনটা সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি, তাই না? তারপরে দেখো তারপরে NH3 এবং হাইড্রোজেন আয়নের মধ্যে এটা একটা সন্নিবেশ আমরা দেখতে পাচ্ছি, সন্নিবেশ বন্ধনটা দেখতে পাচ্ছি। তারপরে এটা কি তৈরি হয়ে গেল? অ্যামোনিয়াম দেখো আয়ন তৈরি হয়ে গেল। এটা কি করছে? ক্লোরাইড আয়নের সাথে আমরা বলেছি যে আয়ন হিসাবে, যদিও আমরা বলে যে ধাতব এবং অধাতব পরমাণু ছাড়া আয়নিক বন্ধন হয় না, এটা কিন্তু অ্যামোনিয়াম আয়নটা আসলে ধাতব পরমাণু পালন করে। এখানে পজিটিভ চার্জ হয়ে গেছে, এখানে কোনো ধাতব পরমাণু না থাকলেও এটা ধাতব পরমাণুর নাই আচরণ করে। অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটা একটা আয়নিক বন্ধন, তাই না? একটা এখানে আয়নিক বন্ধন আমরা দেখতে পাচ্ছি, আয়নিক বন্ধন। তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে আমরা তিনটা বন্ধনেরই অস্তিত্ব পাচ্ছি। এখানে তিনটা সমযোজী বন্ধন আছে, একটা সন্নিবেশ বন্ধন আছে এবং একটা আয়নিক বন্ধন আছে। আশা করি তোমরা এগুলা বুঝাচ্ছ। তোমাদের বাড়িতে আমি কিছু কাজ দিচ্ছি, তোমরা করবা, তোমরা খাতায় লিখে না যে এগুলো আসলে কি ধরনের বন্ধন আছে। তোমরা লেখো 1 নম্বর পানির অণুতে কি ধরনের বন্ধন আছে। তারপরে তোমরা লেখো KBF4 এটা লেখো। তারপরে আরেকটু শক্তি H2SO4, এই ক্ষেত্রে কি ধরনের বন্ধন আছে। তারপরে হ্যাঁ, তোমরা এই তিনটা তোমরা বাসায় কাজ করবা যে এই ক্ষেত্রে কি কি বন্ধন আছে। আচ্ছা, এর সাথে তোমাদের আমি আরেকটু জিনিস পড়াবো, সেটা হচ্ছে সিগমা এবং পাই বন্ধন। আমরা এই জিনিসটা একটু আজকে তোমাদের দেখাইয়ে দিই যে সিগমা এবং পাই বন্ধন কি। এটা আমরা দেখাই সিগমা এটাকে আমরা এইভাবে লিখি সিগমা বন্ধন। এই জিনিসটা কি? সিগমা বন্ধন আসলে সিগমা বন্ধনটা হচ্ছে দুইটা অরবিটালের সামনাসামনি অতিক্রমণের সাথে, অর্থাৎ দুইটা অরবিটাল সামনাসামনি মিলিত হলে যে বন্ধন তৈরি হবে সেই বন্ধনটাই হচ্ছে সিগমা বন্ধন। তাহলে আমরা এস এবং পি অরবিটাল, এই দুইটা অরবিটালের কথা বিবেচনা করি যে এস অরবিটাল আমরা বলছি কি গোলাকার, অর্থাৎ সিগমা বন্ধন কিভাবে তৈরি হতে পারে। দেখো এটা এস অরবিটাল প্লাস এস অরবিটাল। এখন গোলাকার জিনিস তো সামনে পিছন পার্শ্ব কিছুই নাই, অর্থাৎ যে দিক দিয়েই মিলিত হবে এটা সামনাসামনি মিলিত হবে। অর্থাৎ হাইড্রোজেন অণু থেকে 1s, দুইটা অণুতে 1s, অর্থাৎ দুইটা 1s মিলে হাইড্রোজেন অণু কি হবে? এখানে সামনাসামনি এভাবে মিলিত হবে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুটা তো এরকম, তাই না? হাইড্রোজেন অণুটা তো এরকম। তাহলে এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন, অর্থাৎ দুটা এস অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হতে পারে।
আবার দেখো সিগমা বন্ধন দুইটা পাই অরবিটালেরও সামনাসামনি অতিক্রমণের ফলে তৈরি হতে পারে। আমরা পি অরবিটালের কি বলছি যে তিনটা অক্ষ এরকম এক্স ওয়াই জেড এরকম আছে, দেখো পি এক্স পি ওয়াই পি জেড একটা প্লাস আরেকটা পি অরবিটাল ধরো এরকম। এখন এটা পি এক্স পি ওয়াই পি জেড, এটাও ধরো পি এক্স পি ওয়াই সরি পি জেড পি ওয়াই। অর্থাৎ এই ক্ষেত্রে দুটো পি অরবিটাল পি এক্স অরবিটাল এটা সামনাসামনি ওভারল্যাপিং হতে পারে। সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধনটা তৈরি হবে সেটা সিগমা বন্ধন। কিন্তু পি ওয়াই এবং পি জেড এটা সামনাসামনি হবে না, তাই ভাই দেখো এটা সামনাসামনি হবে, এটা কি সামনাসামনি হবে? হবে না। অর্থাৎ ওটা পাশাপাশি হবে। আর পাশাপাশি হলে অতিক্রমণ যখন পাশাপাশি হবে সেটাকেই আমরা বলবো পাই বন্ধন। অর্থাৎ দুটা অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয় সেই বন্ধনটা হচ্ছে কি সিগমা বন্ধন। আর পাই বন্ধন কাকে বলে? দুটা অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হবে সেই বন্ধনটাই হচ্ছে পাই বন্ধন। অর্থাৎ একটা অণু গঠনে প্রথমে সিগমা বন্ধন লাগবে। তাহলে দেখো সিগমা বন্ধন কি হলো? দুটা এস অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে হচ্ছে, দুটা পি অরবিটালের সামনাসামনি অতিক্রমণের হচ্ছে। আর পাই বন্ধনের জন্য এস অরবিটাল হয় না। এস অরবিটাল যেহেতু আর মানে সামনে পিছন কিছুই নেই, পুরোটাই গোলাকার, সেই জন্য এস অরবিটালের ক্ষেত্রে পাই বন্ধন তৈরি হয় না। এটা পি অরবিটালের ক্ষেত্রেই শুধুমাত্র হয়ে থাকে। এখন ধরো আমরা হাইড্রোজেনে দেখলাম যে একটা বন্ধন আছে, সেটা আমরা কি দেখলাম? সিগমা বন্ধন। অর্থাৎ হাইড্রোজেন অণুতে একটা বন্ধন আছে এরকম, তাহলে এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। কিন্তু আমরা যদি নাইট্রোজেনের কথা ভাবি, N2 এটার কথা ভাবি, তাহলে দেখো নাইট্রোজেনে কি তিনটা বন্ধন আছে। তাহলে সিগমা বন্ধন একটা জিনিস খেয়াল রাখবা, সিগমা বন্ধন একটাই তৈরি হয় দুটা পরমাণুর মধ্যে, আর বাকিগুলো সব পাই বন্ধন। অর্থাৎ নাইট্রোজেন অণুতে যে তিনটা বন্ধন আছে তার মধ্যে একটা বন্ধন সিগমা বন্ধন, আর বাকিগুলো পাই বন্ধন। আর কোনো জায়গায় যদি একটা বন্ধনই তৈরি হয় সেটা শুধু সিগমা বন্ধন, সেখানে পাই বন্ধন নাই। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছো যে সিগমা এবং পাই বন্ধন কি। আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি যে সিগমা বন্ধন যেহেতু সামনাসামনি অতিক্রমণের ফলে হচ্ছে, এই জন্য সিগমা বন্ধনটা একটু শক্তিশালী, সেটা ভাঙতে কিন্তু শক্তি বেশি লাগে। আর পাই বন্ধনটা যেহেতু এরকম পাশাপাশি হচ্ছে, তাই না, এরকম পাশাপাশি ধাক্কা দিলে দুটা দুই দিকে চলে যাবে। এই জন্য পাই বন্ধনটা একটু দুর্বল প্রকৃতির বন্ধন, সেটা সহজে ভেঙে যায়। তাহলে আশা করি তোমরা সবাই ক্লাস ঠিক মতো বুঝেছো, আর এই বাড়ির কাজগুলো তোমরা করবে, এই কাজগুলো করবে। এই তিনটাতে কি ধরনের বন্ধন আছে সেটা তোমরা বের করে দেখবে। তোমাদের আজকের মতো সবাইকে এখানেই ধন্যবাদ জানিয়ে আমি অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।